আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সাম্প্রতিক বিষয়াবলীর মধ্যে সিন্ধু পানি বন্টন চুক্তি, মার্চ ফর হিউম্যানিটি কর্মসূচি, রুশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এছাড়াও আরো অনেক কিছু নিয়ে আলোচনা করা হবে। তো আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন, সাথে থাকবেন আর পুরো ক্লাসটি দেখবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। সাম্প্রতিক রুশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে কোথায়? এটা হবে কাজাকিস্তান। সন্দ্বীপে মেঘনার মোহনায় জেগে ওঠা সবুজ চরের আয়তন কত? এটা উত্তর হবে ৮০ বর্গ কিলোমিটার। তারপরে মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কে? ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। দেশের কোন বিভাগে বহুমাত্রিক দারিদ্র্যের হার সর্বোচ্চ? এটা অ্যান্সার হবে সিলেট। তো সামনে আগানো যাক। তারপরে হচ্ছে সাম্প্রতিক কোন দেশে জনসংখ্যা হ্রাসকে নীরব জরুরি অবস্থা হিসেবে আখ্যায়িত করা হয়েছে? উত্তর হবে জাপান। এই ছোট ছোট বিষয়গুলো খুবই ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ এগুলো অনেক সময় উল্টাপাল্টা হয়ে যাবে, কনফিউশন তৈরি হবে। সো বিষয়গুলো খুবই কেয়ারফুলি দেখতে হবে যে নীরব জরুরি অবস্থা হিসেবে আখ্যায়িত করছে। তো উত্তর হবে জাপান, ঠিক আছে? বিশ্বের সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাতের দেশ কোনটি? কলম্বিয়া। তারপরে বর্তমানে বিশ্বে গড় আয়ুতে শীর্ষ অবস্থানে আছে কোন দেশ? উত্তর হচ্ছে মোনাকো, ৮৬.৫ বছর। আচ্ছা, আপনারা আরেকটা উত্তর দিন, বাংলাদেশে গড় আয়ু কত শেষ পরিসংখ্যান অনুযায়ী? আপনারা যারা যারা অ্যান্সারটা জানেন উত্তরটা কমেন্ট বক্সে আমাদেরকে জানান, দেখি আপনাদের কেমন মনে আছে। অর্থনৈতিক সমীক্ষা খুবই ভালো করে পড়তে হবে। অর্থনৈতিক সমীক্ষার মধ্যে এইসব বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সাক্ষরতা, দারিদ্রতা, তারপরে হচ্ছে এই গড় আয়ু, তারপর হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যা, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এখন তো আরো ডিপ থেকে প্রশ্ন হয়ে থাকে। এই সামনে 47 BCS পরীক্ষা, তো সেখানে আপনাদের এভাবে আসবে না যে গড় আয়ু কত বাংলাদেশের বা সাক্ষরতা হার কত। ওরা ওখানে আরো ডিপ থেকে কোশ্চেন হবে, যেমন আহ এই অর্থনৈতিক সমীক্ষার ভিতরে যে শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত, বা কোন খাতটিতে প্রবৃদ্ধি সবচেয়ে বেশি বা সবচেয়ে কম, এরকম প্রশ্ন আসবে। তো আপনাদেরকে এইগুলো খুবই ভালো করে মনে রাখতে হবে, সবগুলো ডিটেলসে দেখতে হবে, যতটুকু সম্ভব মনে রাখতে হবে, বারবার চেষ্টা করতে হবে, বারবার পড়তে হবে, আর যতদূর সম্ভব পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তাহলে বিষয়গুলো আপনাদের যে মেমোরিতে বেশি সময় ধরে থাকবে। আচ্ছা, তারপরে আসা যাক। ওয়ার্ল্ডোমিটারস এর তথ্য অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বেশি বনভূমি রয়েছে রাশিয়াতে। আপনারা জানেন যে রাশিয়া একটা অনেক বড় দেশ, আর সেখানকার জনসংখ্যা বাংলাদেশের চেয়ে কম। তো আর সেখানে আসলে অনেক বনভূমি আছে। তো আপনারা জানেন অনেক পাহাড় আছে। আপনাদের আহ, উড়াল পর্বতমালা রাশিয়া অবস্থিত। তারপরে রাশিয়ার পূর্ব সাইড বরফে আচ্ছন্ন, আবার উত্তরে আর্কটিক সাগর অবস্থিত। সব মিলে আসলে ওখানকার ওয়েদারটা সুইটেবল। যাই হোক, তারপর আসা যাক। সাম্প্রতিক বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে কে? ইতালি। আচ্ছা, এই ঝুলন্ত সেতু সর্বোচ্চ এবং সর্ব উচ্চ সেতু, সবচেয়ে উচ্চতম সেতু, এই দুটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যে খালি যে শুধু দীর্ঘতম পড়ছেন তাহলে দীর্ঘতমই পড়বেন এমন না। এই দীর্ঘতম সেতুটার নাম কি, তারপর সবচেয়ে উচ্চ স্থানের সেতুটা কোনটি, ওটার নাম কি, এই সমস্ত বিষয়গুলো আপনার হালকা করে দেখতে হবে, না হলে সব এখানে থাকলে তো আসলে স্লাইডটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে তো আসলে এই ডিটেলসে আলোচনা করা হয় না, কারণ এখানে ওরকম ডিটেলস করতে গেলে অনেক সময় লাগবে। তো এগুলো আপনাদেরকেই আসলে করে নিতে হবে, কারণ দরকার আপনাদের, আপনারা পড়বেন, আপনারা জানবেন, আপনারা এগিয়ে থাকবেন অন্যদের চেয়ে, ঠিক আছে? তো আশা করি আপনারা ওটা দেখে নেবেন। তারপরে বলে রাখি যে সাম্প্রতিক বিশ্বের দীর্ঘতম উচ্চতম সেতুটি অবস্থিত হচ্ছে চীনে, ঠিক আছে? তারপরে খেলাধুলা থেকে তো প্রশ্ন আসবেই, মাস্ট বি। তো খেলাধুলা আপনাদেরকে যারা দেখেন না তাদেরকেও জানতে হবে আসলে 2 মার্কও কেন ছাড়ে আসবেন পরীক্ষায়।
যাই হোক, মোটামুটি খেলাধুলায় ক্যাপ্টেনকে, আন্ডার 19 এর ক্যাপ্টেনকে, বেশিরভাগ নারী দলের ক্যাপ্টেনকে, কোথায় খেলা অনুষ্ঠিত হবে, কে সর্বোচ্চ রান করছে, কে সর্বোচ্চ উইকেট নিচ্ছে, এই এই কয়েকটা জিনিস মোটামুটি, আর কে ক্যাপ্টেন ছিল, এই কয়েকটা জিনিস দেখে রাখলেই আর কি ইনাফ। এইগুলোর বাইরে আর সাধারণত কোশ্চেন হবে না। আর যদি হয়ে থাকে সেটা আসলে কপাল, কিছু করার নাই, ব্যাড লাক। তবে যতদূর সম্ভব আপনারা আরো কিছু দেখবেন। ঠিক আছে, আমি বলতেছি না যে এটুকু দেখতে হবে, এটুকু আর কি সেফ জোন, যে আপনারা এই সমস্ত কিছু একটু দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বাঘের বিচরণ কোন দেশে? উত্তর হবে ভারত। তারপরে স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, 2024-25 অর্থ বছরে একক দেশ হিসেবে কোন দেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে? উত্তর হবে যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তারপরে সংযুক্ত আরব আমিরাত, এই তিনটার মধ্যে কনফিউশন হয়ে থাকে। তো আপনারা এই জিনিসগুলা মেমোরাইজ করার জন্য বারবার দেখবেন, না হলে কিন্তু পরীক্ষা হলে কিন্তু এইগুলাই অপশনে থাকবে যে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, আবুধাবি, এই সংযুক্ত আরব আমিরাত। তখন আপনারা কনফিউশনে আচ্ছা আসলে কি ছিল। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে, দেখলেই আসলে তখন মেমোরিতে থাকলে তখন কনফিউশন পরীক্ষা ইয়াতে যা হবে না, আর পরীক্ষা দিলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে তখন দেখা মাত্রই। হ্যাঁ, এটা। আচ্ছা, তারপর হচ্ছে বহুপাক্ষিক উন্নয়ন অংশীদারদের মধ্যে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দেয় কে? ওয়ার্ল্ড ব্যাংক। আপনারা জানেন যে সম্প্রতি মেট্রো রেল প্রজেক্টেও আমাদের আর্থিক অনুদান দিতে যাচ্ছে বিশ্ব ব্যাংক। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আর পেপার পড়ার অভ্যাস থাকতে হবে। যারা ই পেপার খুঁজছেন, তারা আমাদেরকে নক করলে আমরা আমাদের পেপার প্রতিদিন দেওয়া হয়, প্রতিদিনের পেপার, সো ওই গ্রুপে অ্যাড করে দিব আপনাদেরকে, তাহলে আপনারা ওখান থেকে আসলে পেপার গুলো পাবেন এবং পড়তে পারবেন বাসা থেকেই। আচ্ছা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়নে বাংলাদেশকে $150 মিলিয়ন ঋণ দেবে কে? এটা হবে এডিবি, এশিয়ান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আর বাংলা এশিয়া উন্নয়ন ব্যাংক। তো এটা এটা কোথায় অবস্থিত এর সদর দপ্তর বলেন তো আপনারা, যারা যারা জানেন কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আচ্ছা, তারপরে যাওয়া যাক, বর্তমানে বিশ্বে পোশাক রপ্তানিতে শীর্ষে অবস্থানে আছে কে? চীন, অবশ্যই চীন। আচ্ছা, তারপর হচ্ছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেন কে? আপনারা জানেন এটা খুবই সাম্প্রতিক একটা টপিক। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যে অঞ্চলটা আছে নাগানো কারাবাখ, এই অঞ্চলটা নিয়ে অনেকদিন ধরেই সংঘাত বিরাজ করছিল। আহ সাম্প্রতিক কিছু সময় আগেই সেখানে যুদ্ধ লাগছিল, আবার তারা সমঝোতা করে, কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে শান্তি চুক্তি মধ্যস্থতা করেন। আসলে সংঘাত কখন বাঁধবে এটা তো বলা যায় না, যত চুক্তি করা হয়ে থাকুক আসলে। এটা আসলে সংঘাত তো মাঝে মধ্যে হয়ে যাবে, তো সেই হবে। সেই ক্ষেত্রে সবাইকে শান্তির জন্য আহ্বান করা হয়। তো যাতে ক্ষতি হলে তো আসলে দুই পক্ষেরই ক্ষতি হবে। তো মানব ক্ষতি না সাধন করাই ভালো। এই জন্য আসলে আমাদেরকে শান্তি চুক্তির মাধ্যমে সবার সাথে মধ্যস্থতা করতে হবে। আচ্ছা, যাই হোক, তারপরে যাওয়া যাক। জুলাই ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের কি হিসেবে আখ্যায়িত করা হয়েছে? আর আচ্ছা, এই আপনারা জানেন যে খুবই সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের এই ঘোষণাপত্র প্রকাশ করেছে। সেখানে কয়টা ধারা আছে বলেন তো, আপনারা কমেন্টে জানান আমাদেরকে। মোট ধারা কয়টি? ঠিক আছে, তো যারা জানাচ্ছেন জানান, আর যারা জানেন না তারা শুনে নিন, শুনলে আসলে মনে থাকবে। মোট ধারা আছে 28টি। ঠিক আছে, আর এটা 5 আগস্ট 2025-এ এই ঘোষণাপত্রটা পাঠ করা হয়। আর এই ধারার শহীদ বীর জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং এটি 24 নম্বর ধারায় বলা আছে। আর জুলাই ঘোষণাপত্রে কত নং ধারায় ছাত্র গণঅভ্যুত্থান 2024-এর সাংবিধানিক স্বীকৃতির কথা উল্লেখ করা রয়েছে বা তফসিলভুক্ত করা হবে? এতে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর হবে 27 নং। ঠিক আছে, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, বাংলাদেশ বিষয়াবলী, সাম্প্রতিক বিষয়াবলীর মধ্যে থেকে আসতে পারে। তো আপনারা এটা খুবই ভালো করে মনে রাখবেন, জুলাই ঘোষণাপত্র থেকে তো প্রশ্ন আসবেই। ঠিক আছে, আবার কতজন কাকে আহ, জুলাই শহীদ ঘোষণা করা হয় সেটাও আপনারা মনে রাখবেন। ঠিক আছে। আচ্ছা, বে অফ বেঙ্গল কনভারসেশন 2025 কবে অনুষ্ঠিত হবে? এটা 22 নভেম্বর 2025। কোথায় অনুষ্ঠিত হবে? ঢাকা, বাংলাদেশ।
চতুর্থ আসর। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে বাংলাদেশে, সো এই প্রশ্নটা আসবেই। আর প্রশ্নকর্তা যদি ভাবে যে না আসলে ওভারঅল অপশনে বাংলাদেশ থাকলে আসলে অনেকে বাংলাদেশই থাকে, তো সেক্ষেত্রে সবাই ভালো করবে, কিন্তু প্রশ্নকর্তা আবার যদি ভাবে যে না কোশ্চেনটা পেঁচাই দিই, তখন দেখা গেল ডেট দিয়ে দিবে বা কততম আসর, তখন তো অনেকে কনফিউজ হয়ে যাবে। যারা পড়েনি বা যারা জানে না বে অফ বেঙ্গল কনভারসেশন সম্পর্কে বা সাম্প্রতিক বিষয়গুলি, তারা তো কনফিউশনে পড়ে যাবে। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসটা সম্পর্কে খুবই ভালো করে ক্লিয়ার ধারণা থাকতে হবে, যাতে ওখানে যে কনফিউশন, আর যেমন এটা আপনারা মনে রাখতে পারেন কিভাবে, যেমন চতুর্থ আসর, তার মানে 2+2 4, তাহলে 2×2 = 22 আর নভেম্বর। সো সিম্পল। এভাবে করে আসলে স্ট্র্যাটেজি খাটায় মনে রাখতে হবে, না হলে তো বুঝছেনই। আচ্ছা, তারপর হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধ স্মরণে মুগ্ধ মঞ্চ কোথায় নির্মিত হয়? এটা হচ্ছে উত্তরা, ঢাকা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আর শহীদ মীর মুগ্ধ এবং আবু সাইদ কত তারিখে শহীদ হন, এই প্রশ্ন দুটো আপনারা একটু মনে রাখবেন। ঠিক আছে, আপনারা যা যা জানেন কমেন্টে জানান আমাদেরকে। আচ্ছা, তাও বলে রাখি, আবু সাইদ মারা যায় হচ্ছে 16 জুলাই। ঠিক আছে, 16 তারিখে। আচ্ছা, তারপরে মার্কিন হোম রুল অ্যাক্ট 1973 কোন শহরে স্বায়ত্তশাসনের সুযোগ দিয়েছে? এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, এটা আপনারা জানেন। তারপরে এই যে আরেকটি প্রশ্ন দেখেন, সাম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে কোথায়? এটাও হচ্ছে ওয়াশিংটন ডিসি। সো আপনাদেরকে মনে রাখতে হবে যে হ্যাঁ, ওয়াশিংটন ডিসি, যেহেতু ওয়াশিংটন ডিসি, তো এখানে যেই সব সংস্থার সদর দপ্তর, সেগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ যেহেতু এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে, তো হয়তো যে এখান থেকেই প্রশ্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বেলুচিস্তান লিবারেশন আর্মি কোন দেশভিত্তিক স্বাধীনতাকামী গোষ্ঠী? পাকিস্তান। সাম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন গোষ্ঠীকে সন্ত্রাসী তাকমা দিয়েছে? আচ্ছা, এই তাকমাটা কে দিয়েছে এটাও মনে রাখতে হবে, যে যুক্তরাষ্ট্র দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো উত্তরটা হবে বেলুচিস্তান লিবারেশন আর্মি, BLA। আচ্ছা, বিশ্বের শীর্ষ ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ কোনটি? কাজাকিস্তান। আচ্ছা, শুরুতেই মনে হয় কাজাকিস্তান নিয়ে একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, যে রুশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপন করা হচ্ছে, এরকম কিছু। তো ওটা আসলে দেখেন, আমরা যাই ওখানে একবার। হ্যাঁ, এই যে রূপপুর রুশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কথা আছে কাজাকিস্তান। তো এই প্রশ্নগুলা আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আপনারা তো জানেন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামের মাধ্যমেই আসলে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সো সেই প্রশ্নগুলো আপনাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, সৌদি আরবে জেদ্দা শহরে নির্মিত জেদ্দা টাওয়ারের উচ্চতা কত? এটা 3281 ফিট। ঠিক আছে। এটা নির্মিতব্য মানে এখনো নির্মাণ শেষ হয়নি। সো আপনারা এই জিনিসটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, আপনারা এইটা কোথায়, কোন শহর এবং কত ফুট, এই তিনটা কোশ্চেন আপনারা খুবই ভালো করে মনে রাখবেন। যে জেদ্দা কোথায়? সৌদি আরব। ঠিক আছে, মানে সব কোথাও উঁচু টাওয়ার হচ্ছে যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন আসলে হজ করতে যায়, তাহলে মনে থাকবে সৌদি আরব। তারপরে সৌদি আরবে একটা শহর জেদ্দা, হ্যাঁ, তার 3281 ফুট। ঠিক আছে। তো এইভাবে আর কি টেকনিক্যালি মনে রাখবেন। এখন আপনি মনে করেন অনেকদিন পর আসে, তখন মনে করবেন আচ্ছা হ্যাঁ, মুসলিম সম্প্রদায়ের মানুষরা কোথায় হজে যায়? সৌদি আরব। সো হয়ে গেল। এইভাবে করে আসলে মনে রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে যে কনফিউশন হয়ে যেত, সৌদি আরব বলছিল না, আবুধাবি বলছিল না, সংযুক্ত আরব বলছিল না, ওমান না ইরান। আচ্ছা, কি হবে এখন? অনেকে আবার ভাববে যে সৌদি আরব ওখানে তো মরুভূমিতে ফিরে এত বড় বিল্ডিং নির্মাণ করা যায়। আচ্ছা, যাই হোক, এইভাবে আসলে একটু মজা করলাম ক্লাসের মধ্যে। তো এইভাবে করে আসলে আপনাদেরকে জিনিসগুলা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সাম্প্রতিক নিয়োগ পুলিশে মরণোত্তর ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদোন্নতি পেয়েছেন আমাদের দিদারুল ইসলাম কর্মকর্তা, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ ইংলিশে। ঠিক আছে। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে জুলাই ৮ ওয়ার্ড কি? ঢাকা মেট্রো রেল পিলারে অঙ্কিত গ্রাফি। ঠিক আছে। সম্প্রতি সিন্ধু পানি বন্টন চুক্তির উপর ভারতের স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে
এটা হচ্ছে পার্লামেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন, ঠিক আছে, পিসিএ, আবার শর্ট ফর্মও দিয়ে দিতে পারে, তখন আবার কনফিউশনে পড়ে যান না, ঠিক আছে। তো আচ্ছা, আর তারিখটা মনে রাখতে হবে 8 আগস্ট, ঠিক আছে। এটা মনে রাখতে পারেন জুলাই ঘোষণাপত্র 5 আগস্ট, তো 3 দিন পরেই সিন্ধু পানি চুক্তির, ঠিক আছে। সো এইভাবে করে আসলে আপনাদেরকে টেকনিক্যালি বিষয়গুলো মনে রাখতে হবে, নাহলে পরীক্ষা হলে যে ডেট কোনটা এভাবে মনে রাখতে সমস্যা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র চীন পাল্টাপাল্টি শুল্ক কার্যকরের সময়সীমা কতদিন বাড়িয়েছে? উত্তর হচ্ছে 90 দিন। তারপর বাংলাদেশের উপর কত শুল্ক ধার্য করছে, পাকিস্তানের উপর কত করছে, ভারতের উপর কত করছে, চীনের উপর কত করছে, ঠিক আছে। এইসব বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, এইসব বিষয়গুলো আপনাদেরকে জানে, এইসব বিষয়গুলো আসলে নোট করে রাখতে হবে, যাতে আপনারা পরে একবার দেখলে ঠিক হয়ে যায়, মনে থাকে। তারপর হচ্ছে ক্লাউড সিডিং কি? কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর প্রক্রিয়া। আচ্ছা, তারপর হচ্ছে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, ঠিক আছে। তারপর হচ্ছে সাম্প্রতিক গাজায় ইসরায়েলি হামলায় কোন সংবাদ মাধ্যমের 5 জন সাংবাদিক কর্মী নিহত হয়েছেন? এটা হচ্ছে আল জাজিরা। আচ্ছা, এই আল জাজিরা থেকে আরেকটা কোশ্চেন খুবই আসে, যে আল জাজিরা কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম, ঠিক আছে। সো আপনাদেরকে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। তো যারা যারা জানেন কমেন্টে আমাদেরকে দ্রুত জানান যে আল জাজিরা কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম, ঠিক আছে। তারপরে আলোচিত ট্রাম্প করিডোর প্রকল্প কোন দুই দেশের সাথে সংশ্লিষ্ট? এটা হচ্ছে আর্মেনিয়া আজারবাইজান। এই একটু আগে মানে আপনাদেরকে এটা বলা হয়েছে যে মধ্যস্থতা কে করেছে, তখন ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, ঠিক আছে। সো এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এইসব বিষয়গুলো আসলে আপনারা যারা পেপার পড়েন তারা তো জানবেনই, আর যারা পড়েন না তাদেরও আমাদের ক্লাসগুলো করলে আসলে আপনাদের এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2025 প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? দেখছেন, চতুর্থ। তীব্র খাদ্য সংকট, নিরাপত্তার শিকার মানুষের সংখ্যা। আচ্ছা দেখেন, আমাদের সামনে যে 3টা দেশ আছে সেগুলো আফ্রিকা, তারপরই আমাদের অবস্থান। তাহলে আমরা কত পিছিয়ে আছি, আমাদেরকে এই বিষয়ে অনেক বিষয়গুলো ভাবতে হবে, এবং যেন এই সমস্যা না হয় সেজন্য আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে, এবং বিভিন্ন আহ, কাজ করতে হবে যাতে এরকম বিপদে আমরা নিজেদের জন্য আহ, ঠিক করতে পারি আসলে। আচ্ছা, তারপর হচ্ছে শীর্ষ 5টা দেশ হচ্ছে নাইজেরিয়া, সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, বাংলাদেশ তো 4 নম্বরে, তারপর হচ্ছে 5 নম্বরে ইথিওপিয়া। তাহলে সবচেয়ে উপরে কে? নাইজেরিয়া। তারপরে অপরদিকে হচ্ছে জনসংখ্যার অনুপাতে, আচ্ছা, আর জনসংখ্যার অনুপাতের দিক দিয়ে আম, এটা ছিল খাদ্য অনিরাপত্তার শিকার মানুষের সংখ্যা, আর এটা হচ্ছে জনসংখ্যা অনুপাতে খাদ্য সংকটে সর্বাধিক আক্রান্ত 5টি দেশ: ফিলিস্তিনের গাজা উপত্যকা, দক্ষিণ সুদান, ইয়েমেন ও হাইতি, ঠিক আছে। তারপরে সাম্প্রতিক ফিলিস্তিনি পন্থী মার্চ ফর হিউম্যানিটি কর্মসূচি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজ। এটা 3 আগস্ট 2025। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আরেকটা ট্রিক্স আছে যে 5 আগস্টে যেহেতু ঘোষণাপত্র, তার 2 দিন আগে মানে 3 তারিখ একটা কর্মসূচি হয়েছে, এবং তার 3 দিন পর 2 দিন আগে আর 3 দিন পরে 8 তারিখে। তো এইভাবে করে আপনারা মনে রাখতে পারেন। আচ্ছা, আচ্ছা, তারপরে সংশোধিত গেজেট অনুযায়ী বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা কত? 836 জন, ঠিক আছে। বর্তমান বাংলাদেশে কোন রপ্তানি পণ্য সর্বোচ্চ মার্কিন শুল্ক দিতে হয়? প্রক্রিয়াজাত তামাকজাত পণ্যে, ঠিক আছে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ এই প্রশ্নটা হঠাৎ করে কেউ দেখলে সে আটকে যাবে। আচ্ছা যাই হোক, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আর আজকে আমরা একটু আলোচনা করবো আমাদের ক্লাসের সিলেবাস, এই পরীক্ষার সিলেবাস নিয়ে। আপনারা জানেন যে সামনে আমাদের পরীক্ষা। তো পরীক্ষার জন্য আসলে আমাদের 12 দিনের উপর একটা কোর্স এবং 3 দিনের 3টা ফাইনাল মডেল টেস্টের একটা সিলেবাস সাজানো হয়েছে, সেটা এখানে দেওয়া হয়েছে। আপনারা আশা করি এখানে সিলেবাস গুলো দেখে বুঝতে পারবেন যে আপনাদেরকে প্রিপারেশন গুলো কিভাবে নিতে হবে। আপনারা আমাদের এই পরীক্ষা অংশগ্রহণ করলে আপনাদের মোটামুটি 15 দিনে ফুল মডেল টেস্টের উপর পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের এই মডেল টেস্টের মূল্য হচ্ছে শুধুমাত্র 150 টাকা, 150। আর লিখিত মডেল ও সরি, 150 টাকা, ওখান থেকে ডিসকাউন্ট দিয়ে আর কি 100 টাকা করা হয়েছে। আর আমাদের লিখিত কোর্সের মূল্য হচ্ছে আপনার 100 টাকা।
সো আপনারা যারা লিখিত পরীক্ষাটি দিতে চান, কারণ খুব বেশি সময় পাবেন না, তো সেই ক্ষেত্রে আসলে আপনারা এই লিখিত মডেল টেস্টটি দিলে আপনাদের এখন থেকে আসলে অনেক এগিয়ে থাকবেন। আর লিখিতটা অনেকটা আপনার প্রিলির জন্য কাভার করবে। তো আশা করি আপনাদের ক্লাসগুলো ভালো লাগছে। আর বেশি কথা বলবো না। আর এভাবে করে আপনারা আমাদের সাথে যারা ফেসবুক এবং ইউটিউব পেজে যুক্ত হননি, তারা ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে যুক্ত হয়ে যান। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।